বিংশ শতাব্দীর প্রথম দিকে যখন ভারতবর্ষ পরাধীন ছিল সে সময় 1906 সালের পর থেকে আমাদের দেশে দুটো স্বাধীনতা সংগ্রামী দল জেগে ওঠে। দুটো দল জেগে ওঠে বলতে দুই ধরনের দল জেগে ওঠে। একটা হলো কি চরমপন্থী, একটা হচ্ছে কি নরমপন্থী। একটা বিপ্লববাদ আর একটা হচ্ছে কি আবেদন নিবেদনের মাধ্যমে স্বাধীনতা লাভের প্রয়াস। বিপ্লববাদের সরাসরি সংগ্রামে অবতীর্ণ হয়, আর আবেদন নিবেদন হচ্ছে গিয়ে আলোচনা, মিটিং, গোল টেবিল বৈঠক এইভাবেই চলছিল। তা আমাদের আজকে 1920 সালের পর থেকে, প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে আমাদের ভারতবর্ষের বিপ্লববাদ অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। কেননা তখনকার দিনের শিক্ষিত ভারতীয়রা মনেই করেছিল, কিছুজন মনে করেছিল আবেদন নিবেদন পদ্ধতি, আর কিছুজন মনে করেছিল যে না, এই পদ্ধতিতে চললে আমরা কখনোই স্বাধীনতা লাভ করতে পারবো না, আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে, আমাদেরকে সশস্ত্র আন্দোলন করতে হবে। তাই মানুষের কাছে পৌঁছে, মানুষকে সংঘবদ্ধ করে, মানুষের সমস্যাকে শুনে সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য একটা গোষ্ঠী জেগে উঠছিল, একটা বিপ্লবের আবির্ভাব ঘটেছিল বলতে বলা যেতে পারে। যে বিপ্লবটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু। খুবই উচ্চশিক্ষিত হয়েও তিনি দেশের সেবার জন্য পুরোপুরিভাবে আত্মনিয়োগ করেছিলেন এবং নিজেকে দেশের সেবায় বিসর্জন দিয়ে দিয়েছিলেন দেশমাতৃকার জন্য। এরকম আরো অনেকেই আছেন, রাসবিহারী বসু, আরো সুরেন্দ্রনাথ চক্রবর্তী, রাজাগোপালাচারী, রাজাগোপালাচারী সরাসরি প্রত্যক্ষ নন, উনি নরমপন্থী। যাই হোক, এই সময় এক ঝাঁক শিক্ষিত যুব সম্প্রদায়ের আবির্ভাব করেছিল, যারা দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য চেষ্টা করছিল, হয় সোজা পথে নয় বাঁকা পথে। তা আমাদের এখানে আজকে যে গল্পটা আমরা পড়বো, সেই সময় বিপ্লববাদকে সমর্থন জানানোর জন্য, বিপ্লববাদকে ইন্ধন দেওয়ার জন্য আমাদের সমকালীন যে বাঙালি সাহিত্যিকরা ছিলেন তারাও লেখনী ধরেছিলেন। সেরকমই একটি গল্প হচ্ছে কি উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি। পুরোপুরি একটি রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মতের বহিঃপ্রকাশ ঘটেছে এই উপন্যাসে, এবং ইংরেজ সরকারের বিরুদ্ধে আগড়া কথা বলে গেছেন। তাই এই উপন্যাসটি সমকালীন যুগে ব্যান্ড করে দেওয়া হয়েছিল। সমকালীন যুগে ব্যান্ড, ইংরেজরা প্রকাশ করতে দেননি, বা ইংরেজরা বাজার থেকে সমস্ত বইগুলোকে তুলে নিয়েছিল, বইটা ব্যান্ড ছিল। পরবর্তীকালে যখন দেশ স্বাধীনতা লাভ করে তারপর বইটি আবার প্রকাশিত হয়। সেই বইয়ে একটি গল্প পাবো আমরা। এই গল্পের প্রেক্ষাপটে একটুখানি বলে রাখি যে তোমাদের যে নায়ক আমাদের চরিত্রটি আছে অপূর্ব, এই অপূর্ব বাঙালি একটি সন্তান, ছাপোষা বাঙালি সন্তান। সে সরাসরি সংগ্রামে অবতীর্ণ হতে পারে না, সরাসরি বিপ্লববাদে অবতীর্ণ হতে পারে না, আবেদন নিবেদনের পদ্ধতিতেও অবতীর্ণ হতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে মানসিকভাবে সে চায় দেশ স্বাধীন হোক, ইংরেজের পতন ঘটুক। এবং সে কর্মসূত্রে ভারতবর্ষ থেকে একটু দূরে বর্মা দেশে অবস্থান করছে। সে একদিন সকালবেলায় তার বাড়িতে কিছু জিনিসপত্র চুরি গিয়েছে, সেই নিয়ে পুলিশে রিপোর্ট করতে যাবে বলে ভেবেছিল। না, সে বাড়িতে কোনো কারণে বেরিয়েছে, বাড়ি থেকে বেরিয়েছে এবং যাচ্ছে। হঠাৎ রাস্তায় নিমাইবাবুর সাথে দেখা। এই নিমাইবাবু হচ্ছে সেই অফিসার যার চাকরিটা তার অপূর্বর বাবা সুপারিশ করে দিয়েছিল। তৎকালীন যুগে পুলিশের চাকরিগুলো একটু স্বাস্থ্যবান হলে, লম্বা চওড়া হলে সুপারিশ মারফত হতো। তা এই নিমাইবাবুর চাকরিটা কিন্তু এই অপূর্বর বাবা করে দিয়েছিল। হঠাৎ করে অনেকদিন পর দেখা, তাই গিয়ে প্রণাম করলো নিমাইবাবুকে। তারপরে শুনতে পাচ্ছে, কি ব্যাপার, আপনি এখানে হঠাৎ করে আমাদের বাংলাদেশ ছেড়ে করে এই বর্মা দেশে এসে উপস্থিত হয়েছেন বলে অপূর্ব প্রশ্ন করেছে। তখন জানা গেল যে নিমাইবাবু আজকে এখানে এসেছেন একটা অন্য কারণে। আসমুদ্র হিমাচল, ভারতবর্ষের তামাম সরকার বাহাদুর ইংরেজ সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছে যে সব্যসাচী বলে একজন বিদ্রোহী, রাজবিদ্রোহী বলা যেতে পারে, রাজবিদ্রোহী,
তাকে ধরতে এসেছে এই নিমাইবাবু বর্মা দেশে। বাঙালি সন্তান, সে রাতের অন্ধকারে পর্বত ডিঙিয়ে চলে যেতে পারে, আবার রাতের অন্ধকারে নদী নালা সবকিছু পার হয়ে চলে যেতে পারে। দেশমাতৃকার সেবায় এই সব্যসাচী নিজেকে উৎসর্গ করেছে। অনেকেই বলেন যে সুভাষচন্দ্রের সাথে এটা বহু মিল আছে, কিন্তু এটা কতদূর সত্য আমি জানি না। কিন্তু আমার মনে হয়, কারণ সুভাষচন্দ্রর এই গল্পটা যখন যে সময় লেখা হয়েছে তখন পর্যন্ত সুভাষচন্দ্র ঠিক সেই মাত্রা সুভাষচন্দ্র হয়ে ওঠেননি, তিনি তখন তৈরি হচ্ছেন সবেমাত্র 1927। তা যাই হোক, সুভাষচন্দ্রের অনুকরণে অনেকেই বলেন। তা এই সব্যসাচী ছদ্মবেশ ধারণ করে চারদিকে ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে সেখানে বিপ্লববাদে বিশ্বাসী মানুষদেরকে একত্রিত করে তাদেরকে সংঘবদ্ধ করছেন এবং পরবর্তীকালে বিপ্লবের বা সশস্ত্র সংগ্রামের একটা চেষ্টা করছেন বলে ইংরেজ সরকারের মনে হয়েছে। তাই তারা খবর পেয়েছে যে বর্মা দেশে জাহাজে করে সব্যসাচী আসছে। তাই তাকে ধরার জন্য বাংলাদেশ থেকে নিমাইবাবুকে পাঠানো হয়েছে বর্মা দেশে। সেইখানে হঠাৎ করে অপূর্বর সাথে দেখা হওয়ার পর অপূর্ব আমাদের নিমাইবাবুর কাছ থেকে এই সংবাদগুলি পেলেন। মনে মনে সে অন্য কাজ থাকলেও তার একটা ভালোবাসা আছে দেশের প্রতি এবং একটা সহানুভূতি আছে। দেশকে স্বাধীনতা করা দরকার, দেশকে স্বাধীন করা দরকার, কেননা ইংরেজরা অনেক খারাপ কাজ করছে, সে নিজেও অনুধাবন করেছে। তাই সে বলছে চলুন তাহলে আপনার সাথে একটু থানাতেই যাই। কারণ জাহাজে এসছে, কয়েকজনকে ধরে করে তাদেরকে নিয়ে গেছে তোমার ওই থানায় নিয়ে গেছে। সেটা সংবাদটা শুনেছে আমাদের অপূর্ব, দিয়ে দুজনের মধ্যে কথাবার্তা হওয়ার পর অপূর্ব বলছে কৌতূহলবশত সে থানায় যাচ্ছে। এখান থেকে আমাদের এই গল্পটা শুরু। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সম্মুখের হল ঘরে জন ছয়েক বাঙালি মোট ঘাট লইয়া বসিয়া আছে। জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তোরঙ্গ ও ছোট বড় পুটুলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছেন। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে, তাহাকে আর একটি ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। ইহারা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল। সেখানকার জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। ইহাদের নাম ধাম ও বিবরণ লইয়া ও সঙ্গের জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইলে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। কি হলো, পুলিশ স্টেশনে প্রবেশ করে দেখছে যে সম্মুখে হল ঘরে জন ছয়েক বাঙালির মোট ঘাট নিয়ে বসে আছে। তাদেরকে জেরা টেরা করা হয়েছে, তাদের মোট ঘাট যা কিছু আছে সেগুলো সব পরীক্ষা করা হয়েছে। তারপর তাদের নাম ঠিকানা সব নেওয়া হয়েছে এবং জানা গেছে যে এরা উত্তর বর্মা অয়েলে ব্রহ্মদেশের উত্তর দিকে অয়েল কোম্পানি, তেলের কোম্পানিতে কাজ করত। সেখানকার আবহাওয়া সহ্য না হওয়ায় তারা রেঙ্গুনে চলে এসছে, রেঙ্গুনে কাজের খোঁজে এসছে। এর মধ্যে কোনো পুলিশ যা ভেরিফিকেশন করেছে, পুলিশ যা তদারকি করেছে, দেখেছে, তারপর মনে হচ্ছে না এদের মধ্যে কেউ হতে পারে না। তাদের নাম ধাম লিখে তাদের ছেড়ে দিয়েছে। তো একজনকে অনেক বেশি সন্দেহ করেছে। সেই একজনটা কে? সেই একজনটা হচ্ছে গিয়ে সবাইকে ছেড়ে দেওয়ার পর নিমাইবাবুর সম্মুখে নিয়ে আসা হলো পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। আন্ডারলাইন হবে এটা। কেন আনা হলো? এবার এই সব্যসাচী মল্লিককেই মনে হয় মানে নিমাইবাবু খুঁজতে এসছেন কাকে না, সব্যসাচী মল্লিককে খুঁজতে এসছেন। এরা সাসপেক্ট করছে, এরা সন্দেহ করছে এই সব্যসাচী মল্লিক হলেও হতে পারে, কারণ তার কোনো ফটো নেই, পুলিশের কাছে তার কোনো ফটো নেই। তাকে নিয়ে আসা হয়েছে। লোকটি কাশিতে আসিল। খুব ইম্পর্টেন্ট লাইন কিন্তু এখানটা, পরীক্ষায় প্রচুর আসে। লোকটি কাশিতে আসিল। অত্যন্ত ফর্সা রং, রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে। বয়স 30-32-এর অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল। এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল। সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই। ভিতরের কি একটা দুরারোগ্য রোগে
সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়া আছে। কেবল আশ্চর্য এই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। সেই চোখ দুটো, সেই চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রভাহীন, এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে, ভয় হয় এখানে খেলা চলিবে না, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। ইহারই কোনো অতলে তলে তাহার ক্ষীণ প্রাণটুকু শক্তি লুকাইয়া আছে। মৃত্যু সেখানে প্রবেশ করিতে সাহস করে না। কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়া আছে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। সহসা নিমাইবাবু তাহার বেশভূষা, বাহার ও পরিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকর্ষণ করিয়া সহাস্যে কহিলেন, বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলো আনায় বজায় আছে, তার স্বীকার করতে হবে। কি বলো অপূর্ব? এখানে খুব ভালো ভালো কথা বললেন। এখানে দেখো, লোকটি কাশিতে কাশিতে আসিল এবং অত্যন্ত ফর্সা লোক, কিন্তু রোদের চোটে তামাটে হয়ে গেছে। কাশির এতটাই রোগা লোকটা এবং কাশির পরিশ্রমে এতটাই সে হাঁপাইয়া গেছে যে অপূর্বের মনে হচ্ছে এই মনে হয় একটু পরেই প্রাণ ত্যাগ করবে। এইটুকুনি কাশিতেই সে তার ভেতরের সবকিছু যেন উজাড় করে বেরিয়ে আসছে, ভেতর থেকে সবকিছু বেরিয়ে আসছে, হক করে খিচে একাকার হয়ে যাচ্ছে, যেন যক্ষা রোগের মতো একটা রোগ হয়ে গেছে বলে মনে হচ্ছে। যে দুরারোগ্য কোনো রোগে আক্রান্ত, প্রাণ খাই বেরিয়ে যেতে পারলেই বাঁচে যেন। তার মতো এই লোকটির চোখ দুটির মধ্যে একটা অপূর্ব প্রশান্তি আছে, অদ্ভুত একটা প্রশান্তি আছে চোখের। এখানে বর্ণনা খালি আমাদের এই শরৎচন্দ্রই করতে পারেন এরকম বর্ণনা। সহজ সরল ভাষায় অনেক গভীর পর্যন্ত বর্ণনা দিতে পারেন, গভীরে প্রবেশ করতে পারেন এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাঙালি উপন্যাসিক, এটাকে বলা হয় বাংলার কথাশিল্পী। সেই চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রবাহীন, এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে, ভয় হয় এখানে খেলা চলিবে না, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। সেই চোখের মধ্যে দিয়ে তার ভেতরের একটা সত্তাকে অপূর্ব আবিষ্কার করলো, বা লেখক আবিষ্কার করলেন। অপূর্ব চোখ দিয়ে লেখক আবিষ্কার করলেন দুরারোগ্য ব্যাধি আছে, সব আছে, প্রাণ প্রায় যায়, কিন্তু চোখের ভেতর থেকে তার প্রাণ শক্তিটাকে দেখা যাচ্ছে না। এর অদ্ভুত একটা চাহনি আছে, ভেতরে বিশাল বড় একটা জেদ আছে, শক্তি আছে, লুকিয়ে আছে ভেতরের মধ্যে। সেটা সে ওই অপূর্ব চোখ দিয়ে লেখক আমাদের দেখালেন। তারপর অপূর্ব মুগ্ধ হইয়া সেদিকেই চাহিয়াছিল। অপূর্ব মুগ্ধ হয়ে গেছে তাকে দেখে করে। লোকটিকে মুগ্ধ হওয়ার মধ্যে কিছু নেই, লোকটির বেশভূষা থেকে আচার আচরণ সবকিছুর মধ্যে অস্বাভাবিকত্ব আছে। তা সত্ত্বেও আমাদের অপূর্ব কিন্তু মুগ্ধ হয়ে গেছে। তাই সহসা নিমাইবাবু তাহার বেশভূষা, বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকর্ষণ করিয়া সহাস্যে বলিলেন, ভীষণ ইম্পর্টেন্ট লাইন, আনালাইন মারবে, বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ 16 আনায় বজায় আছে, তা স্বীকার করতে হবে। আন্ডারলাইন। বাবুটির স্বাস্থ্য গেছে, এই বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখটা 16 আনায় আছে। স্বাস্থ্য গেছে কেননা রোগা এবং কাশছে, সবসময় কাশছে, খক 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 করে কাশছে, বাবুটির স্বাস্থ্য গেছে। শখ, মানুষের শখ থাকে কিছু কিছু জিনিসের, সেই শখটা কিন্তু এর 16 আনাই বজায় আছে, একটুও কমতি নেই শখের। কিরকম, কি বলো অপূর্ব? এক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। তাচিয়া বেশভূষা বা দেখে করে অপূর্ব মুখ ফিরিয়ে হাসিকে লুকোচ্ছে। এই কি পোশাক পরে এসছে রে বাবা! কোন সুস্থ স্বাভাবিক মানুষ এরকম পোশাক পরতে পারে? সেই বিবরণটা দিয়েছেন। দেখো, তার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল, কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বললেই চলে। এখন যেটা তোমাদের হয়, এখনকার দিনে ছেলেরা খুব কাটে, পিছন দিকে নাই বললেই চলে, সামনে এত পর্যন্ত লম্বা লম্বা চুল। সেই চুল আজ থেকে প্রায় 100 বছর আগেও কিন্তু ছিল, দেখতে পাচ্ছি। এমনি ছোট ছোট করে ছাটা, মাথায় চেরা সিটি, যেটা তোমাদের থাকে না, চেরা সিটি, মাঝখানে সিটি করেছে। এই অপর্যাপ্ত তৈল নিষিক্ত কঠিন রুক্ষ কেশ হইতে নিদারুণ নেবু তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে। প্রচুর পরিমাণ তেল, লেবু তেল, এক ধরনের তেল, রেডি তেলের মতো তেল একটা আচ্ছা করে মাথায় মেখেছে, যে মাথাটাকে মাঝখান থেকে সীতা করা আছে। টপ 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 করে পড়বো পড়বো হচ্ছে, পরে নিচু থেকে পড়বো করে হচ্ছে। গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি,
আর বুক পকেটে হইতে বাঘ আঁকা একটা রুমালের কিয়দংশ দেখা যাইতেছে। উত্তরীয়ের কোনো বালাই নাই। তাহলে কি আছে গায়ে না, জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি। পাঞ্জাবি একটা আছে চুড়িদার পাঞ্জাবি রামধনু রঙের, ছাটকা ফেটকা রং, সব রকম 7 রকম রং আছে, সেরকম একটা পাঞ্জাবি পরে আছে, খুব কালারফুল একটা পাঞ্জাবি পরে আছে। আর কি চুড়িদার পাঞ্জাবি, চুড়িদার পায়ের হচ্ছে চুড়িদারের মতো একটা পাঞ্জাবি আছে। আর বুক পকেটে হতে কি আছে না, বাঘ আঁকা একটা রুমাল, বাঘ আঁকা ছবি আছে, বুক পকেট থেকে যেন বেরিয়েছে বাইরের দিকে। উত্তরীয়ের কোনো বালাই নেই। তখনকার দিনে উত্তরীয় দেওয়ার একটা ব্যাপার থাকতো, একটা গলা ঝুলানো থাকতো উত্তরীয়, কিন্তু সেই উত্তরীয়ের কোনো বালাই নেই। পরনে বিলেতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, ও কোমর থেকে নিচে একটা কালো রঙের শাড়ি লুঙ্গির মতো করে পরা আছে, বেশ এঁচি পেঁচি করে পড়েছে, কালো শাড়ি নিচে, উপরে পাঞ্জাবি, পায়ে সবুজ রঙের ফুল মোজা, হাঁটু পর্যন্ত একটা মোজা আছে, সেটা হচ্ছে ফুল মোজা, তার রং সবুজ। হাঁটুর উপর লাল ফিতা দিয়ে বাঁধা, হাঁটুর উপর সেটাকে আবার লাল ফিতা দিয়ে বাঁধা আছে। বার্নিশ করা পামসু, তলাটা মজবুত ও টেকসই করতে আগাগোড়া লোহার নাল বাঁধানো, হাতে একগাছি হরিণের সিংহের হাতল দেওয়া বেতের ছড়ি। কয়দিনে জাহাজের ধকলে সমস্তই নোংরা হইয়া উঠিয়াছে। ইহার আপাদমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল, কাকাবাবু, এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞাসা না করিয়াই ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে যে এ নয়, তার আমি জামিন হতে রাজি। একে আগাগোড়া দেখে করে অপূর্ব নিজেই বলবে একটু পরে। কি আছে পাঞ্জাবিটা নিচের উপরে তো আছে তোমার রামধনু রঙের পাঞ্জাবি, আর নিচে হচ্ছে সিল্কের একটা কালো শাড়ি লুঙ্গির মতো করে পরা আছে, পায়ে সবুজ রঙের মোজা, ফুল মোজা, তার উপর লাল দড়ি দিয়ে লাল ফিতা দিয়ে বাঁধা, পায়ে পামসুটাকে আবার শক্তপোক্ত করার জন্য নিচটাকে অনেকটা, ওই আগেকার দিনে দেখেছি আমরা যে গরুর পায়ে, ওই গরু যে গাড়ি চালিয়ে যেত তার পায়ে নাল মারা হতো, লোহার একটা পাত মারা হয়, বা ঘোড়ার পায়ে নাল মারা হয়, সেরকম এই পামসুর নিচে ও নাল মেরে নিচ্ছে, যাতে ক্ষয়টা যাতে না হয়। মানে অনেক মাঠ ঘাট পাহাড় পর্বত পেরোতে হয়, তো তার জন্যই মনে হয় তা মেরে নিয়েছি। তা এইসব পোশাক, এবং তার সাথে কি আছে না, একগাছি আবার বেতের ছড়িও আছে, হরিণের শিং দিয়ে বেতের ছড়ি, বেশ টুক করে যাওয়ার একটা বন্দোবস্ত করা আছে তার। তা এইরকম একটি চেহারা লোককে দেখে করে, এবং কয়েকদিনের জাহাজে সমস্ত কিছু নোংরা হয়ে যাওয়ার দেখে করে অপূর্ব নিজেরই মনে হয়েছে, কাকাবাবু আর যাই হোক, আপনি যে লোকটাকে খুঁজছেন, তাম ভারতবর্ষের শাসককে যে নাকানি জবানি খাচ্ছে, সে লোক এ কখনোই হতে পারে না, এই অসম্ভব। এই রোগা পেটকা একটা লোক, তার এইরকম চেহারার বর্ণনা, এরকম চেহারা এবং তার পোশাক এরকম, তার স্বাস্থ্য তো একদমই গেছে, আর পোশাকের বহর দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে, মাথায় আবার নেবুর তেল দেওয়া আছে। তাই অপূর্ব নিজেই বলছি, কাকাবাবু আজ যাই হোক, এই লোকটি কোনোমতেই আপনার সেই পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক হতে পারে না। আমি এই লোকটির জামিন হতে রাজি আছি, তা আপনি ছেড়ে দিন, কি বেকার বসি রাখেন না বেশিক্ষণ। নিমাই বাবু চুপ করিয়া রহিলেন। অপূর্ব কহিল, আজ যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। আপনি খুঁজছেন সব্যসাচী মল্লিককে, যে কিনা পুরো ভারত সরকার, ইংরেজ সরকারকে নাস্তানুবোধ করছে এখন বর্তমানে। সে কি এই হতে পারে? তার দাফটি আলাদা হবে, তার ব্যক্তিত্ব আলাদা রকম হবে, তাকে দেখলেই মানুষজন আকর্ষিত হবে, তার কথাবার্তা শুনলেই মানুষের মধ্যে একটা ভালো লাগার অনুভূতির সৃষ্টি হবে। তা নয়, একটা খেতে না পাওয়া যক্ষা রোগীর মতো একটা লোক, যে হাফ পাগল একটা চেহারা এবং পোশাক আশাক, তাকে কিনা আপনি তাকে ওই মনে করে ধরেছেন, ঠিক করছেন না। নিমাইবাবু তা সত্ত্বেও ঘাড় নাড়িলেন এবং কহিলেন, তোমার নাম কি হে? তাচ্ছিল্যের স্বরে বলছেন, তোমার নাম কি হে? আগে গিরিশ মহাপাত্র। একদম মহাপাত্র? তুমিও তেলের খনিতেই কাজ করছিলে না? এখন রেঙ্গুনেই থাকবে? তোমার বাক্স বিছানা তো খানাতল্লাশ হয়ে গেছে। খানাতল্লাশ মানে চেক আপ হয়ে গেছে, মানে খুঁজে খুঁজে দেখা হয়ে গেছে। দেখি তোমার ট্যাঁকে আর পকেটে কি আছে, বাক্স টাক্স সব দেখা হয়ে গেছে। তোমার ট্যাঁকে আর পকেটে কি আছে দেখি। তাহার ট্যাগ হইতে একটি টাকা, কি বেরোলো, খুব ইম্পর্টেন্ট লাইন এটা। তাহার ট্যাগ হইতে একটি টাকা ও গন্ডা 6 পয়সা বাহির হইল। পকেট হইতে একটা লোহার কম্পাস, মাপ করিবার কাঠের একটা ফুট রুল,
কয়েকটা বিড়ি, একটা দেশলাই ও একটা গাঁজার কলকা বাহির হইয়া পড়িল। অপূর্ববাবু কহিলেন, তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে জবাব দিল, আগে না। তবে তবে এ বস্তুটি পকেটে কেন? আগে পথে কুড়িয়ে পেলুম, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। জগদীশবাবু ঠিক সেই সময়ে ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কহিলেন, দেখো জগদীশ, দেখো দেখো কিরূপ সদাশয় ব্যক্তি ইনি। যদি কারো কাজে লাগে তাই গাঁজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন। ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণ তোমার বিদ্যমান বাবা, বললেই পারতে খায়, কিন্তু কদিনই বা বাঁচবে? এই তো তোমার দেহ, আর খেও না। বুড়ো মানুষের কথাটা শুনো, আন্ডারলাইন, বুড়ো মানুষের কথাটাও শুনো। আর এখানে কি পেলাম না, তার ট্যাগ হইতে কি কি পাওয়া গেল সেটা খুব ইম্পর্টেন্ট লাইন, আন্ডারলাইন মারবে। তার ট্যাগে কি কি, টাকি এবং পকেটে কি কি পাওয়া গেছিল না, কি কি পাওয়া গেছিল না, একটা টাকা, গন্ডা 6 পয়সা বাইর হইলো, আর পকেটে হইতে একটা কম্পাস আর একটা ফুট রুল বাইর হইলো, যেটাতে মাপঝোপ করা হয়, আর একটা বিড়ি, একটা দেশলাই, একটা গাঁজার কলকে। এই কলকাতা নিয়েই পড়েছেন আমাদের নিমাইবাবু। বলছে, তুমি গাঁজা খাও না? তাহলে এটা কোথায় গেল? না, কুড়িয়ে পেলুম রাস্তায়, তাই পকেটে রাখলাম, যদি কারো কাজে লাগে। ও হাহা রে, সব্যসাচী, মানে এখন সব্যসাচী, পরের জন্য দরদ উতলে উঠছে। ঠিক সেই সময় আমাদের জগদীশবাবু ঢুকছিলেন, তাকে ও উদ্দেশ্য করে নিমাইবাবু বললেন, দেখো 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 নিমাইবাবু, জগদীশবাবু কত সৎ মানুষটি, অপরে কে খাবে তার কথা ভেবে করে গাঁজার কলকা বন্ধ রেখে দিয়েছে। এত সৎ মানুষ হয় না। অপরের উপকারে লাগবে তাই তুলিয়ে রাখি, এটা হয় না। মানুষ অতটা সৎ নয়। সব মানুষ নিজেকে বেশি করে ভালোবাসে, নিজের চাহিদাটাকে পূরণ করার জন্য চেষ্টা করে, কিন্তু কিছু কিছু মানুষ থাকে যারা অপরের কথা ভাবে। এই গিরিশ মহাপাত্র ঠিক অপরের কথা ভেবে করে কলকা তুলেছে বলেছে, তার ভেতরে যে সে কি কে সে পরে জানা যাবে। তা নিমাইবাবু বললেন, দেখো বাবু, তোমার মধ্যে গাঁজা খাওয়ার সব বৈশিষ্ট্যই বর্তমান। তুমি যে গাঁজা খাও সেটা আমি খুব স্পষ্ট করে বুঝতে পারছি। খাও সেটা বললেই পারতে। এই তো তোমার চেহারার অবস্থা, খপ 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 করে কাশছো, প্রাণটা হৃৎপিণ্ডটা যেন মুখ দিয়ে বেরিয়ে চলে আসবে আমার মনে হচ্ছে। কি দরকার এগুলো খাওয়ার? এটা খেও না বাবা, যে কটা দিন বাঁচছো একটু ভালো করে বাঁচছো। এই বুড়ো মানুষের কথাটা একটু শোনো। বুড়ো মানুষের কথাটা কে? নিমাইবাবু। নিমাইবাবু বুড়ো হয়ে গেছে এখন। এই বুড়ো মানুষের কথাটা একটু শোনো। কি বললো সে? না, গাঁজা না খাওয়ার কথা বললো। গিরিশ মহাপাত্রকে গাঁজা না খাওয়ার পরামর্শ দিয়েছিল। মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল, আগে না, মায়েরই খায়নি। তবে ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিতে বললে দি, এই মাত্র, নইলে নিজে খায়নি। জগদীশবাবু চটিয়া উঠিয়া বলিলেন, দয়ার সাগর, পরকে সেজে দি, নিজে খায়নি, মিথ্যেবাদী কথাকার। অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকা বাবু। তাহলে কি পাচ্ছি না, আবার সে একই জিনিস এক জায়গাটায়, যে মহাপাত্র বলছে, মাথা নাড়িয়া অস্বীকার করলো। মহাপাত্র মানে কে? না, গিরিশ, ওই লোকটি। আমি খাইনি বলছি, খাইনি। কেউ যদি সেজে দিতে বলে তাহলে সেজে দিই মানে এরকম হাতে হাতে করে নিয়ে সাজা হয় একটা, খনি টনি খাই যারা সাজে, সেখানে সেজে করে গাঁজার মধ্যে ঢুকে করে খাই তারা। আমি অপরকে সেজে দিই, নিজে খাইনি। এতে চটে গেছে আমাদের জগদীশবাবু, নিজে খাইনি। দয়ার সাগর কাটাকার, মিথ্যাবাদী, উল্লুক। ঠিক সেই সময় অপূর্ব বলছে, না, আর বেশিক্ষণ থেকে লাভ নেই, আমার অনেক বেলা হয়ে গেল, আমি এবার আসি। সে বেরোতে যাচ্ছে। নিমাইবাবু উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, আচ্ছা, তুমি এখন যেতে পারো মহাপাত্র। কি বলো জগদীশ, পারে তো? জগদীশ সম্মতি জানাইলে কহিলেন, কিন্তু নিশ্চয়ই কিছু বলা যায় না ভাইয়া। আমার মনে হয় এই শহরে আরো কিছুদিন নজর রাখা দরকার। রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো। সে যে বার্মায় এসেছে এ খবর সত্য। কে বার্মায় এসেছে? সব্যসাচী মল্লিক। তাম ভারতবর্ষের ইংরেজ শাসকের রাতের ঘুম কেড়ে নেওয়া সব্যসাচী মল্লিক বার্মায় এসেছে, একথা সত্য। জগদীশ বলিলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু। নেবুর তেলের গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে। বড়বাবু হাসিতে লাগলেন। অপূর্ব, বড়বাবুটাকে
বড়বাবুকে না নিমাইবাবু বড়বাবু? জগদীশবাবু কইলেন তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু। নেবুতলের গন্ধে গোটা থানা শুদ্ধ লোকে মাথা ধরিয়ে দিলে। বড়বাবু হাসতে লাগলেন। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গে মহাপাত্র তাহার ভাঙা টিনের তুরঙ্গ ও চাটায় জড়ানো ময়লা বিছানা বান্ডিল বগলে চাপিয়া ধীরে মন্থর পদে উত্তর দিকে রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল। অপূর্ব যে সময় বেরিয়ে এলো, ঠিক তারপরে পিছনে পিছনেই ওই গিরিশ মহাপাত্র বেরিয়ে এলো তার ভাঙা টিনের বাক্স নিয়ে এবং তার বিছানাপত্র নিয়ে বগল দাবা করে আস্তে 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 করে চলে গেল। আজকে এতটা পর্যন্তই পড়া হলো। তাহলে যাকে সন্দেহ করে রাখা হয়েছিল তার কিছু বর্ণনা পেলাম, তার কিছু খবরাখবর পেলাম। সেই যাকে কাকে রাখা হয়েছিল না গিরিশ মহাপাত্রকে রাখা হয়েছিল। খুব ইম্পর্টেন্ট একজন ব্যক্তিত্ব এই গিরিশ মহাপাত্র। যদি ভবিষ্যতের সেই সব্যসাচী মল্লিক বলে জানা যাবে, একটু আগে বলে দিলাম তোমাদেরকে।